ভোরটি ছিল এক অদ্ভুত রঙে রাঙা। ঢাকার উপরে ম্লান নীল আলো ভেসে উঠছিল, যেন কোনো অদৃশ্য শক্তি রাতের অন্ধকারকে ধীরে ধীরে সরিয়ে দিচ্ছে। জাতীয় সংসদ ভবনের সামনে পথপথ করে ওড়ানো লাল সবুজের পতাকাটি সেই আলোয় যেন নতুন করে জন্ম নিচ্ছিল। অনেকদিন পর মনে হচ্ছিল বাংলাদেশের হৃদয়ে কেউ যেন অক্সিজেন ঢেলে দিয়েছে। হঠাৎ এক ঝোড়ো বাতাস এসে পতাকাটি ছুঁয়ে গেল, যেন সে নিজেই দেশকে বলল, আজ থেকে তোমার পথ বদলাবে। শপথ গ্রহণের পর প্রথম সকাল, নতুন প্রধানমন্ত্রীর গাড়ি বহর সংসদ থেকে বের হচ্ছে, কিন্তু সেই দৃশ্যের চেয়েও বেশি আলোড়ন তুলছিল মানুষের চোখে যে আগুন, স্বাধীনতা পূর্ণ দাবির আগুন। এই মানুষটি, যাকে নিয়ে অনেকেই নানান কথা বলে, আজ ভারতের দিকে তাকিয়ে প্রথমবারের মতো চোখে চোখ রাখলেন। এই মানুষটি তারেক রহমান। আরে নিন্দুকেরা বলবে তার ক্ষমতায় ওঠায় নাকি ভারতের অবদান আছে, কিন্তু সেই ন্যারেটিভের দাঁত ভাঙা জবাব যেন আজ ভোরের আলোয় দিয়ে দিল। কারণ তিনি যখন স্বরের দৃঢ়তায় ঘোষণা করলেন বাংলাদেশের আকাশ আর কারো বিনামূল্যে চলাচলের রাস্তা নয়, তখনই বুঝে গেল সবাই, এই নতুন বাংলাদেশ আর পূর্বেকার ছায়ার নিচে থাকা বাংলাদেশ নয়। শেখ হাসিনার সময় বাংলাদেশের রাজনীতি যেন এক অদৃশ্য সুতোয় বাঁধা ছিল। সরকারি সিদ্ধান্তগুলোতে বাংলাদেশের নিজস্ব স্বার্থের গন্ধ কম, ভারতের ইচ্ছার ছাপ বেশি দেখা যেত। নদীর পানি হোক, সীমান্তে হত্যা হোক, ট্রানজিট হোক, প্রতিটি খাতেই ভারত প্রায় মালিকের মতো আচরণ করত। আর বাংলাদেশকে শেখানো হয়েছিল বড় দেশের সঙ্গে সম্পর্ক রাখতে গেলে মাথা নত করতেই হয়। কিন্তু এই মাথা নত করার চাপ দিনে দিনে বাংলাদেশের মানুষকে ভেতর থেকে ক্ষতবিক্ষত করেছে। সীমান্তে কুলিতে মরেছে দেশের তরুণেরা, অথচ বাংলাদেশ সরকার প্রতিবাদ করত ফিসফিস করে। নদীর বুক শুকিয়ে গেছে, অথচ বাংলাদেশ চুপ। বাণিজ্যে বৈষম্য বাড়তেই থেকেছে, অথচ বন্ধুত্ব নামের মোড়কে সব চাপা পড়ে গেছে। বহু বছর শ্বাসরোধের মতো এই পরিবেশে চলতে চলতে দেশ যেন নিজের স্বাধীনতার অর্ধেকটাই হারিয়ে ফেলেছিল। কাগজে কলমে স্বাধীন হলেও সিদ্ধান্তে স্বাধীন ছিল না। এই নতজানু রাজনীতি একদিন আগুন হয়ে ছড়িয়ে পড়ল মানুষের মনে। বাংলাদেশ কবে নিজের হয়ে দাঁড়াবে? উত্তরটি এসেছে 2026 সালে। ভারতের পূর্বাঞ্চল গুয়াহাটি, শিলং, ইম্ফল, আগরতলা বিশ্বের সঙ্গে যুক্ত থাকে মূলত বাংলাদেশের আকাশ ব্যবহার করে। কেননা ভৌগোলিকভাবে ভারতের উত্তর পূর্ব অঞ্চল পুরোটাই পাহাড়ে ঘেরা। বাংলাদেশের আকাশ না পেলে তাদের ফ্লাইট রুট একেবারে 30 থেকে 40 মিনিট বেড়ে যায়। অপারেশনাল খরচ বেড়ে যায় 35%। নেতারা গর্জন করে ওঠেন। মিডিয়া হাউসগুলো চেঁচিয়ে বলে, বাংলাদেশ আমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। অবশ্যই দাঁড়িয়েছে, কারণ এর নাম স্বাধীনতা। ক্ষমতায় সেই তারেক রহমান বুঝিয়ে দিল নতুন বাংলাদেশ আর আগের মতো থাকবে না। সেই যাত্রায় প্রথম বড় ঘটনা, স্পাইস জেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহার করতে না দেয়া। অনেকে বিষয়টিকে প্রথমে সাধারণ ঘটনার মতো দেখেছিল, কিন্তু ভেতরের গল্পটি ছিল অনেক বড়। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর এশিয়া এবং বিশ্বের সঙ্গে সংযোগ রক্ষা করার জন্য বাংলাদেশের আকাশসীমাকে জীবনরেখা হিসেবে দেখে। বাংলাদেশের ওপর দিয়ে যেতে না পারলে তাদের ফ্লাইটকে দীর্ঘ দূরত্ব ঘুরে যেতে হয়। এতে অপারেশনাল খরচ বাড়ে, বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয় এবং ভারতের নিজের আঞ্চলিক কৌশলই দুর্বল হয়ে পড়ে। কিন্তু বছরের পর বছর ভারতের এয়ারলাইনগুলো অভ্যস্ত ছিল বাংলাদেশ কিছুই বলবে না, কিছুদিন টাকা না দিলেও সমস্যা হবে না। কারণ হাসিনা আমলের বাংলাদেশ কখনো ভারতকে এমনভাবে না বলতে সাহস করেনি। কিন্তু তারেক রহমানের বাংলাদেশ বলল, যারা নিয়ম মানবে না তারা আকাশ ব্যবহার করবে না। এটি বাংলাদেশের আকাশ, কারো দয়ার মাঠ নয়। এই সিদ্ধান্ত ভারতের রাজনৈতিক বৃত্তের শক তৈরি করল। মিডিয়ায় আলোচনা শুরু হলো, বাংলাদেশ কি ভারতের প্রতি কঠোর হয়ে গেল? কূটনৈতিক মহলে উদ্বেগ, নতুন সরকার ভারতকে আর আগের মতো গুরুত্ব দিচ্ছে না। আর ভারতের নীতি নির্ধারকরা বুঝল বাংলাদেশ বদলে গেছে, এটাই তাদের ভয়। বাংলাদেশের মানুষ ভুলে যায়নি কিভাবে করোনাকালের সংকটে ভারত অগ্রিম টাকা নেওয়ার পরও ভ্যাকসিন দেয়নি। ভুলে যায়নি কিভাবে আদানি গ্রুপ বাংলাদেশের বিদ্যুৎ 4 মাস বন্ধ রেখেছিল অর্থের অজুহাতে। ভুলে যায়নি কিভাবে নদীর পানি আটকে রেখে দেশকে শুকিয়ে দিয়েছে। ভারত বারবার এমন আচরণ করেছে কারণ তারা জানতো বাংলাদেশ প্রতিবাদ করবে না, বাংলাদেশের সরকার মেনে নেবে। কিন্তু আজ প্রতিক্রিয়া এসেছে একই ভাষায়, যে ভাষায় ভারত বাংলাদেশকে শাসন করেছিল গত দশকে। এটা প্রতিশোধ নয়, এটা আত্মমর্যাদার ফিরে আসা। যেমন নদীর পানি নিয়ে বাংলাদেশ একসময় নীরব ছিল, আজ আকাশ সীমায় নীরব নয়। যেমন বাণিজ্য বৈষম্য নিয়ে বাংলাদেশ কিছু বলতো না, আজ নিয়ম ভঙ্গকারীদের জন্য আকাশও বন্ধ করে দিচ্ছে। এই পরিবর্তন কেবল নীতিতে নয়, মনে, আত্মায়, শিরায়, রক্তে। বাংলাদেশের এই অবস্থান শুধু একটি এয়ারলাইনকে নিয়ে নয়, বরং দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নতুন করে সাজিয়ে দিচ্ছে। ভারত এতদিন নিজেকে অঞ্চলের একমাত্র শক্তি মনে করত, কিন্তু বাংলাদেশ দেখিয়ে দিয়েছে শক্তি মানে আকার নয়, অবস্থান, সেনা নয়, আত্মসম্মান, প্রতিবেশীর করতালি নয়, নিজের মানুষের আস্থা।
তারেক রহমান এমন এক নীতি চালু করেছেন যা ভারতের কূটনীতিতে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশ এখন ভারতের নির্বাচনকে গুরুত্ব দেয় না, ভারতের চাপকে ভয় পায় না, ভারতের লাভের জন্য নিজের স্বার্থ বিসর্জন দেয় না, ভারতের উপহার বা আশীর্বাদকে প্রয়োজন মনে করে না। বাংলাদেশের এই অবস্থান ভারত বুঝতেই পারেনি, আর না বুঝতেই আজ তারা কাঁপছে। কারণ দক্ষিণ এশিয়ার ভূগোলের মানচিত্রে বাংলাদেশ ছোট হলেও ভারতের নর্থ ইস্ট বাণিজ্য সংযোগ আঞ্চলিক কৌশলের চাবিকাঠি এই দেশই হাতে ধরে আছে। ভারত বুঝলো বাংলাদেশকে আর আগের মতো চাপে রাখা যাবে না, বরং সমান মর্যাদায় আসতে হবে। তারেক রহমানের এই সিদ্ধান্ত সামাজিক মাধ্যমে ঝড় তুলল। মানুষ লিখল, এটাই চাই, এটাই সেই বাংলাদেশ। একজন বৃদ্ধ মুক্তিযোদ্ধা বললেন, আজ মনে হচ্ছে আমরা সত্যিই স্বাধীন। এক তরুণ ছেলে বলল, দেশের আকাশ ফাঁকা ছিল, আজ প্রথমবার মনে হচ্ছে আকাশটা আমাদের। এ যেন মানুষের মনস্তত্ত্বে নতুন শেকড় গেড়ে বসা দেশপ্রেম। এ যেন বলছে, যে দেশ নিজের আকাশ রক্ষা করতে পারে না, সেই দেশ আকাশ ছুঁতে পারে না। রাত গভীর হয়েছে। গণভবনের করিডোরে বাতাসের হালকা শব্দ। প্রধানমন্ত্রীর অফিসে টেবিলের ওপর নতুন আবেদন। স্পাইস জেট পুনরায় অনুমতি চাইছে, বকেয়া পরিশোধের প্রতিশ্রুতিও দিয়েছে। তারেক রহমান নথির ওপর চোখ বোলালেন, তার ঠোঁটের কোণে হালকা হাসি। নিয়ম সবার জন্যই সমান, তিনি বললেন। বাংলাদেশ নতুন নিয়মে চলবে, আর যে সম্মান দেবে সেই সম্মান পাবে। জানালার বাইরে আকাশের চাঁদ আলো ছড়িয়ে দিচ্ছে। মনে হয় যেন বাতাস ফিসফিস করে বলছে, এ তো কেবল শুরু। বাংলাদেশের গল্প এখানেই শেষ নয়। ভারতও সেই ফিসফিসানি শুনছে। তারা জানে বাংলাদেশের এই শুরুর ভেতর লুকিয়ে আছে দক্ষিণ এশিয়ার নতুন ভূ রাজনীতি, আর লুকিয়ে আছে এমন এক রহস্য যা আগামী বছরগুলোতে ভারতের ঘুম কেড়ে নেবে। বাংলাদেশ সেই যাত্রা শুরু করে ফেলেছে, পেছনে আর ফিরবে না।